আমি শ্রী বিশ্বনাথ, আপনাদের সবাইকে প্রীতি, আন্তরিক শুভেচ্ছা, প্রণাম। আমি আজ আপনাদের সামনে বিশেষ বিশেষ একটি প্রতিবেদন নিয়ে উপস্থিত হয়েছি। আমরা যারা বাংলাভাষী তারা সবাই জানি বর্তমানে বাংলার পরিস্থিতি কেমন যাচ্ছে বা কি হতে চলেছে। সবাই জানি একটা ভোট পর্ব চলতে চলেছে আমাদের বাংলাতে। এপ্রিল মাসের 2 দফায় ভোট হতে চলেছে। তো আমার এখানে বিশেষ একটি তথ্য নিয়ে উপস্থিত হওয়া। অনেকেই আমাকে এই তথ্যটিকে উন্মোচন করবার জন্য বা উপস্থাপনা করবার জন্য অনুরোধ করেছেন, আবেদন করেছেন। তাদের সবাইকে সম্মান জানিয়েই, তাদের ডাকে সাড়া দিয়েই আজকের এই বিশেষ উপস্থাপনা। বর্তমানে আমাদের বাংলায় যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে বা যা চলছে এসআইআর নিয়ে, একটা পর্যায়ে গেল, বহু মানুষের নাম ওঠেনি, ইত্যাদি ইত্যাদি, এগুলো সবার জানা হয়ে গেছে। তার মধ্যেও কিছু জিনিস যেটা বাংলাকে অত্যন্ত নাড়িয়ে দিচ্ছে, সেই তথ্যটাই আমি আপনাদের সামনে আজকে উপস্থাপনা করব। আমি যাকে নিয়ে আজকে এই প্রতিবেদনটি করতে চলেছি, তিনি এই মুহূর্তে একটি ভীষণ সমালোচনার পাত্রী হয়ে উঠেছেন, ভীষণ রকম সমালোচনার পাত্রী হয়ে উঠেছেন, যেটা আমার ভালো লাগছে না। ব্যক্তিগতভাবে আমি বলছি, আমার ভালো লাগছে না, আর সেই কারণেই আমি কিছু বলতে চাইছি। আমাদের দেশ তথা এই বাংলাতে ঘৃণ্য রাজনীতি চলছে, ঘৃণ্য রাজনীতি চলছে, এটা প্রথমেই বলে নিলাম। এখানে আরো যেটা বলবো, এখানে ভালো মনের জায়গা নেই। এখানে ভালো মনের জায়গা নেই, যেমন তেমন ভালো কাজ করবারও সুযোগ নেই। একদম গ্যারান্টি দিয়ে বলছি কথাগুলো, ভুল প্রমাণ করবার চেষ্টা করবেন। এখানে ভালো কাজ করবারও সুযোগ নেই। আমি শুধু বাংলা বলে বলছি না, আমি টোটাল ভারতবর্ষের ছবিটাই তুলে ধরছি। আসলে এই যে রাজনীতি, রাজার নীতি, রাজনীতি, এটা একটা জঞ্জাল নীতি, লাতখোর নীতি, ঘৃণ্য নীতি। ব্যক্তিগতভাবে এটা আমার ভাবনা। अपना भावना बता रहा है, आप लोग ध्यान से सुनिए। আমি পানিহাটির যে সেখানে যে একটা বিষয় হয়েছে পানিহাটি, সোদপুর পানিহাটিতে, সেখানে ডক্টর অভয়া, আবার সেই অভয়ার নামকে আনতেই হলো। আরজি কর হসপিটালে রেপ অ্যান্ড মার্ডার কেসের সেই ডক্টর ম্যাডামের কথাটা চলে আসছে। ডক্টর অভয়ার মা মিসেস দেবনাথ পানিহাটিতে ভোটে দাঁড়িয়েছেন বিজেপির প্রার্থী হয়ে। না, এই বিষয়ে আমার কোনো বক্তব্য নেই, বা উনি কেন দাঁড়িয়েছেন বা বিজেপির কেন দাঁড়ালেন ইত্যাদি কিচ্ছু না। উনি ভাবনার যেটা এসেছে উনি সেটা করেছেন। উনার কিছু বক্তব্য আমি শুনেছি, যেটা আমি শুনেছি শুধু না, আমার ভেতরেও কিছু কাজ করেছে। উনি বলেছিলেন যে আমি ভোটে দাঁড়িয়েছি, আমার নিজের ইচ্ছায় দাঁড়িয়েছি। উনি বাংলা থেকে অপদার্থ, ব্যর্থ তৃণমূল সরকারকে উৎখাত করতে চান, কাটা দিয়ে কাটা তুলতে চান, বা উনি উনার মৃতা মেয়ের, ডক্টর অভয়ার ন্যায্য বিচার পাননি এবং সেই বিচারটা উনি পেতে চান। এইভাবে মানে ভোটে দাঁড়িয়ে উনি জিতবেন, জিতে উনি লড়াইটাকে আবার শুরু করবেন, এরকম একটা ভাবনার কথা উনি বলেছেন। কিন্তু মা, আমার কিছু বলার আছে আপনাকে। এই ভিডিওটি যদি আপনার সামনে আসে, আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার বিশেষভাবে যেটা বলার, আপনি অনেক যন্ত্রণা পেয়েছেন, এটা তো অতি বড় শত্রু স্বীকার করবে। আর আমি ব্যক্তিগতভাবে বলবো, অতি বড় শত্রুরও যেন এরকম ঘটনা না ঘটে। অত্যন্ত মর্মঘাতক ঘটনা
এটা যেন কখনো পৃথিবীতে কোথাও যেন না ঘটে। সে কারণে আজও আমি প্রথম থেকে ডক্টর অভয়াকে নিয়ে অনেক ভিডিও করেছি, অনেক প্রশংসা পেয়েছি, অনেক গালমন্দও পেয়েছি, অনেক কেস খামারি খেয়েছি। আমার ইউটিউবের চ্যানেলটি সাসপেন্ডেড হয়েছে, পরপর 3বার কেস হয়েছে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এগুলো অনেকেই জানেন বাংলায় যারা আমার ভিডিওগুলো দেখেছেন। তো বিষয় হচ্ছে, আমায় যেটা বলার, 2021 সালের, মানে আপনি তো যেটা বলতে চেয়েছেন যে আপনি ভোটে জিতে তৃণমূলের এই জায়গাটাকে উৎখাত করবেন, কাটা দিয়ে কাটা তুলবেন, মেয়ের অপরাধীদের শাস্তি দেবেন। এটা আপনার অত্যন্ত যন্ত্রণার একটা জায়গা, আমি ফিল করি। আমি কেন, প্রতিটি বাংলাভাষী তথা ভারতবাসী ফিল করছেন আপনার মনের অবস্থা। কিন্তু মা, সেটা কতটা সম্ভব? আমি প্রতিটি ভিডিওতে অভয়াকে নিয়ে যে ভিডিও যতগুলো করেছি, প্রতিটি ভিডিওতেই আমার প্ল্যানচেট পর্বে উঠে এসছে, যেটা আমি বলিনি, ভিডিওতেই দেখা গেছে যে ডক্টর অভয়া ন্যায্য বিচার পাবেন না। আমি প্রথম থেকে আমার ভিডিওতে প্রকাশ হয়েছে এবং সেটা আজ অব্দি প্রমাণিত এবং আগামীতেও প্রমাণিত হবে। বিষয়টি অন্য জায়গায়, বিষয়টি এরকম নয়। আমি একটু বলি, আপনি যেটা বললেন যে আপনি ভোটে জিতে পড়ে খাতাটিকে রিওপেন করবেন, কিন্তু সেটা কতটা সম্ভব একটু আপনাদের সবাইকে স্মরণ করাই। 2021 সালের এডিআর এর রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে জয়ী 292 জন বিধায়কের মধ্যে 142 জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে। 142, ভাবুন, টোটাল 292 জন বিধায়কের মধ্যে 142 জন জননেতার বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে। তার মধ্যে 38% খুন ও ধর্ষণের সাথে যুক্ত। ভাবতে পারছেন, 292 জনের মধ্যে 142 জনই মানে লুচ্চ, বদমাইশ, ক্রিমিনাল। ভাবুন, আমি বলছি না, এটা পরিসংখ্যান বলছে, 2021 সালের এডিআর এর রিপোর্ট। এটা যদি আপনারা দেখতে চান তাহলে গুগলে গিয়ে myneta.in আপনারা সার্চ করে দেখতে পারেন। সেখানে কতগুলো অপরাধী, কতগুলো দাগি আসামি লুকিয়ে রয়েছে। আর এই যে এখন দেখতে পাচ্ছেন না, যে ভোটে দাঁড়াবার জন্য একটা কি লড়াই চলছে। ভোটে দাঁড়াবার টিকিট পাওয়ার জন্য টাকা দিয়ে কেনা বেচা চলছে। সেখানে 10 লাখ থেকে 10 কোটি টাকা অব্দিও শোনা যাচ্ছে। ভাবতে পারছেন, এরা ভোটে দাঁড়াবে পকেটের থেকে টাকা দিয়ে। কেন? আচ্ছা, এদের সমাজ সেবা করবার জন্য এত লড়াই কেন? ওই চেয়ারটা, বিধানসভার ওই বিধায়কের চেয়ারটি নেবার জন্য এত লড়াই কেন? এদের যদি সমাজ সেবা করবার ইচ্ছাই হয় তাহলে করুন না, আপনি নিজের মতন করে ব্যক্তিগতভাবে করুন না। কে বাধা দিয়েছে? আজকাল তো ইউটিউব খুললেই আপনারা দেখতে পান যে নানান রকম হেল্পিং ভিডিও, প্রচুর টাকা ব্যয় করে ব্যক্তিগতভাবে তারা করছে। অনেক সময় অনেক ফান্ড থেকেও টাকা পায়, তারা ব্যক্তিগতভাবে করছে। স্যালুট জানাই তাদেরকে। হ্যাঁ, অনেকে বলবেন ভিডিও করার কি আছে, দেখাবার কি আছে। আচ্ছা, একটা জিনিস তো ভাবুন, যে লোকটি হেল্পিং ভিডিও করছে তারও তো পয়সার প্রয়োজন। তো সে এই কন্টেন্টটা বেছে নিয়েছে যে এটা ভিডিও করে সেখান থেকে ইউটিউব থেকে কিছু আর্নিং হবে, ইনকাম হবে, যে টাকাটা সে হেল্পিং ভিডিও ব্যয় করতে পারে। এখানে কোনো রকম নোংরামি নেই। আমি বলছি ব্যক্তিগতভাবে কোনো নোংরামি নেই। ভিডিওটা হয়তো সামনে প্রেজেন্ট করছে, অপরাধ নয় কোনো। সেখান থেকে তারা কিছু টাকা পায়, যে টাকাটা ব্যয় করতে পারে অনাথ দুস্থ মানুষদের জন্য। আমি তাদেরকে স্যালুট জানাই। তো এখন বিষয় হচ্ছে, লাখ লাখ কোটি কোটি টাকা পকেট থেকে দিয়ে নেতারা সব মহান নেতা হতে চান, বিধায়ক হতে চান, এমএলএ হতে চান, মন্ত্রী হতে চান। তো মা, আমার আপনাকে এটাই বলার যে এই যে 292 জনের মধ্যে 142 জন ক্রিমিনাল, এবার হয়তো আরো বেশি হবে। 2021-এর রিপোর্ট তো, 2026-এর রিপোর্টে দেখবেন এই 142 জনের সংখ্যাটা হয়তো 200 পার।
200 পার হবে। তো আমার এটাই বক্তব্য যে মিসেস দেবনাথ, আপনি যে যন্ত্রণা পোষণ করে চলেছেন, আজও আপনাদেরকে ব্যঙ্গ করা হচ্ছে। আমি দেখছি মিস্টার দেবনাথের যে একটা মুখে করুণ হাসি, সেটাকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে। আপনার এই যে ভোটে দাঁড়াবার প্রক্রিয়া, সেটাকে ব্যঙ্গ করা হচ্ছে বিভিন্ন দল থেকে, পার্টি থেকে। আসলে ডক্টর অভয়াকে প্রথম থেকেই রাজনীতির শিকার করা হয়েছে। আর একটা কথা আমি বলবো, আজকে আপনি বিজেপি থেকে দাঁড়িয়েছেন, ঠিক আছে, আপনার ভাবনাকে আমি সম্মান জানাচ্ছি। কিন্তু একটা কথা এর সঙ্গে আমি আরো বলি, আজকে ডক্টর অভয়ার বিচার চেয়ে বহু সাধারণ মানুষ পথে নেমেছিলেন। আমিও সাধারণ মানুষের মধ্যে, আমি হয়তো পথে নামতে পারিনি, কিন্তু আমি আমার এই ইউটিউব চ্যানেল থেকে আমি যতটা পেরেছি এগিয়েছি, চেষ্টা করেছি, বিভিন্ন জায়গায় ছুটেছি, যেটা হয়তো সবটা আপনাদের সামনে প্রকাশ হয়নি বা প্রকাশ করিনি। বিষয় হচ্ছে অনেক সাধারণ, লক্ষ কোটি সাধারণ মানুষ যেমন রাস্তায় নেমেছিলেন, রাত দখল করেছিলেন, দিন দখল করেছিলেন, নানান অফিস ঘেরাও করেছিলেন, মোমবাতি মিছিল করেছিলেন, তার মধ্যে সমস্ত রাজনৈতিক নেতারাও ঢুকে পড়েছিলেন শুধুমাত্র সুযোগের সন্ধানে। শুনে নিন, মিসেস দেবনাথ, অভয়ের মা, আমি আপনাকেই বলছি, আপনি সব জানেন, তবু একবার আমার দর্শকদের মনে করিয়ে দেবো যে এই সাধারণ অগন্তি সাধারণ মানুষের মধ্যে এই সব কুলাঙ্গার নেতা মন্ত্রীরাও ঢুকে পড়েছিলেন, সব দলের নিজেদের ভাও বাড়াবার জন্য, নিজেদের একটা জায়গা পাওয়ার জন্য। যদি এইটাকে ইস্যু করে কিছু করা যায়, যেমন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম, সিঙ্গুর এগুলোকে ইস্যু করেই কিন্তু মুখ্যমন্ত্রী হয়েছিলেন, এটা আমরা সবাই জানি। তো এই ইস্যুগুলো সব পার্টিরা কিন্তু ধরতে চায় যে যদি এই ইস্যু করে যদি কিছু একটা জায়গাটা একটু প্রশস্ত করা যায়। তো সেখানে বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, এভরিথিং, কেউ বাদ যায়নি, যার যতটা সমর্থ হয়েছে করেছে। এবার বিষয় হচ্ছে যে এত বড় একটা ঘটনা শুধু বাংলা নয়, শুধু ভারত নয়, সারা পৃথিবী নাড়িয়ে দেওয়ার মতন একটা ঘটনা সামনে এলো না, বিচার পেল না সেই ডক্টর ম্যাডাম, বিচার পেলেন না। কেন পেলেন না? প্রশ্ন আছে না আপনাদের? আমি তো বারবার আপনাদের ঠুকেছি, এ বিচার হবে না, এ বিচার পাবে না ডক্টর অভয়া। সত্যি কথা বলছি, পাবে না। কেন পাবে না সেটা পরের কথা। আজকে আমি একটি কথা বলি, বিচার হয়তো অনেকে প্রশ্ন করবেন যে কেন বিচারটা পাবে না, কেন আপনি বলুন না। হ্যাঁ, আমি বলবো, এখনই বলবো, আপনারা মন দিয়ে শুনুন। বিচার পাবে না এই কারণে, ডক্টর অভয়াকে যেসব অপদার্থ কুত্তা গুলো রেপ করেছিল, মার্ডার করেছিল, তাদের মধ্যে আমাদের যে শাসক তৃণমূল, তার যেমন কুত্তা বাহিনী ছিল, ঠিক তেমন বিজেপিরও কুত্তা বাহিনী ছিল। শুনে নিন, আজকে আমি বহুবার বলেছি, আমি কিন্তু অনেকগুলো কেস খেয়েছি। ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার। আমার চ্যানেল সাসপেন্ডেড হয়েছে, ডোন্ট কেয়ার। আমি এই করে খাই না। ভগবান মহাদেব আমার ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করে রেখেছেন, আমি ভয় পাই না। অভয়াকে নিয়ে প্রোগ্রাম করতে গিয়ে আমার গাড়ি অ্যাটাক হয়েছিল, ভাঙচুর হতে যাচ্ছিল, আমার সঙ্গে লোক ছিল বলে পারেনি। যাই হোক, এই তত্ত্বগুলো দিতে চাই না, কিন্তু এই কারণেই পাবেন। আচ্ছা, একটা জিনিস ভাবুন না, আজকে বাংলার এই সিংহাসনটাকে নিজেদের করে নেবার জন্য আজকে দিল্লির মোদী সরকার কি লড়াই করছে কিনা, কত কিছু করছে, সেগুলো তো আমরা বুঝি যে বাংলাটাকে লুট করতে চায়, বাংলাটাকে নিতে চায়। এটা সত্য কথা, মানবেন? যদি তাই হয়, তাহলে যদি শুধুমাত্র অনলি ফর এই তৃণমূল কংগ্রেসের রেপিস্ট, ধর্ষকরা, খুনিরা যদি এই ডক্টর অভয়া ম্যাডামের খুনের জন্য জড়িত থাকে, তাহলে কেন বিজেপিরা খুঁড়ে বার করে আনলেন না? প্রশ্ন আছে না আপনাদের? কেন খুঁড়ে বার করলেন না? একটা তো বড় ইস্যু ছিল, বড় ইস্যু,
এখনই মমতাকে ফেলে দিতে পারত, এই ইস্যু নিয়ে মমতাকে ফেলে দিতে পারত। কেন করলো না? মোদী অমিতজি তো বহুত লড়াই করছেন, এখানে এসে আদিবাসীদের ঘরে ভাত খাচ্ছেন, ওখানে দেখছি বিজেপি নেতারা রাজমিস্ত্রিদের সঙ্গে বেলচা ধরছেন, চপ ভাজছেন, চুলদাড়ি কেটে দিচ্ছেন, রান্না করে দিচ্ছেন, কত কিছু। এগুলো তো সব উনাদের না, এগুলো হচ্ছে দিল্লি থেকে সব অর্ডার এসছে, তোমরা এগুলো করো, মানুষের মধ্যে ঢোকো। তা এই সুযোগটা হাতছাড়া কি করতেন বিজেপি সরকাররা? যারা দিল্লিতে আছেন ক্ষমতায়, এবেলা ওবেলা বাংলা থেকে দিল্লি দৌড়দৌড়ি করছেন, এই সুযোগটা যদি তাদের দলের কেউ না থাকতো তাহলে এটাকে ব্যবহার করতো না? বোঝেন না আপনারা? সিআইডি ফেল, ডক্টর ম্যাডামের বাবা মা তারা চেষ্টা করলেন, অনেক লড়াই করেছেন, সিআইডি ফেল হলো, উনারা বললেন না চাই না, সিবিআই চাই, সিবিআই এলো, ফেল হলো। আমি এগুলো তো সব ভিডিওতে আপনাদের দেখেছি, বলেওছি, সব ফেল হয়ে গেল। আচ্ছা, এমন কোন ঘটনা আছে নাকি ভারতে, সারা পৃথিবীতে, যে ঘটনার উল্লঙ্ঘন করা যায় না, ল্যাংটো করা যায় না, বার করে আনা যায় না ক্রিমিনালদের? এমন কোন ঘটনা আছে নাকি? পুলিশদের ক্ষমতার বাইরে, সিবিআই সিআইডির ক্ষমতার বাইরে আছে নাকি? আপনারা বিশ্বাস করেন না? গোয়েন্দা কোনো কিছু ব্যর্থ হয় তখনই ব্যর্থ হয়েছে ভারতে, যুগ যুগ ধরে, বছরের পর বছর তখনই ব্যর্থ হয়েছে যখন ভেতর থেকে রফা হয়ে গেছে, রফা, গিভ অ্যান্ড টেক, গিভ অ্যান্ড টেক। ডক্টর অভয়ার ইস্যুটা এত ভয়ঙ্কর বড় ছিল এবং সেই অপরাধের মধ্যে দিল্লি সরকার এবং বাংলা সরকার যুক্ত ছিল, যার জন্য রফা হয়ে গেছে, রফা, নিঃশব্দ ঘাতক। আমি আজকে এই কথাগুলো বলছি, আবারও রিপিট করছি। সুতরাং ডক্টর অভয়ার মা যে বিচার পাবেন না, এটা সর্বজন বিদিত। এটা খালি আমি বলছি না, আপনারাও ভাবুন, দেখবেন উত্তরটা আপনারাও পেয়ে গেছেন। কিন্তু আমার বক্তব্য কিছু আছে, তার মধ্যে একটি বক্তব্য হয়তো অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না, তবু আমি বলবো। সেটা হচ্ছে, ডক্টর অভয়ার বাবা মা বা তার পরিবারের, উনারা সবাই জন আদালতে গেছেন, লোক আদালতে গেছেন, কিন্তু বিচার পাননি, বিচার পাবেনও না। উনাদেরকে যেতে হবে আধ্যাত্মিক আদালতে, ভগবানের আদালতে। ছেড়ে দিন, ছেড়ে দিন, ভগবানের ওপরে ছেড়ে দিন, বিচার পাবেন। আমি বলছি বিচার পাবেন, অবশ্যই বিচার পাবেন। যুগ যুগান্তর ধরে হয়ে এসছে, এখন কেন হবে না? শুধু সময়ের অপেক্ষা। আমি আপনাদের প্রত্যেকটা ভিডিওতে বলেছিলাম যে ডক্টর অভয়া বিচার পাবেন না, কিন্তু এই লাতখোর, লুচ্চ, রেপিস্ট, খুনিদের বিচার হবে। আমি বলেছিলাম, আজকেও রিপিট করলাম। আমার সর্বান্তকরণে একটা বিনীত অনুরোধ দেবনাথ দম্পতির প্রতি। লোক আদালত করেছেন, জন আদালতে গেছেন, সব ঠিক আছে, সব করুন। ভোটে দাঁড়িয়েছেন, জিতলে লড়াই করবেন, আবার রিওপেন করবেন, সব করুন। কিন্তু বলবো, মহাদেবের আদালতে আপিল করুন, মহাদেবের আদালতে আপিল করুন, বিচার পাবেন তৎক্ষণাৎ। মন থেকে আপিল করুন, বেশি সময় লাগে না, মানুষের আদালতে কিছু হবে না। আমি আজকে যে কথাগুলো বলছি, এগুলো একান্ত আমার কথা। আমি জানি না আমার দেশের বা আমার বাংলার সাধারণ মানুষ কি বলবেন বা কি ভাববেন, জানি না। তবে আমি একটা কথা বলি, আমাদের দেশে, আমাদের বাংলা তথা ভারতে কোনো পার্টির কোনো নেতা মন্ত্রী ভালো না, ভালো না। বুক চিতিয়ে বলছি, একটা মানুষ দেখাতে পারবেন যে মানুষটা গরিব মানুষের জন্য লড়াই করেছে? একটা মানুষ আছে, একটা নেতা আছে, একটা মন্ত্রী আছে যে শুধুমাত্র মানুষের জন্য লড়াই করেছে? আমি জানি না, যদি আপনারা জানেন কমেন্টসে লিখবেন তার নামটা।
সবাই আসে নিজের আখের গোছাতে। এরা তো সব ক্রিমিনাল, খুনি, দাগি, আসামি প্রত্যেককে। আজকে কি চলছে দেখুন না বাংলায়। আপনি কাকে ভোট দেবেন? আপনাদেরকে বলছি, যে ভিডিওটা দেখছেন তাকেই বলছি, কাকে ভোট দেবেন? তৃণমূলকে? যদি তৃণমূলকে ভোট দেন কি হবে আমি সবটা বলছি। তৃণমূলকে যদি ভোট দেন তাহলে এখান থেকে হিন্দুদের কি হবে বুঝতে পারছেন? হিন্দুদের কি হবে? হিন্দুদের প্যান্ট খুলে যাবে, কাপড় খুলে যাবে আগামী দিন। যদি এই ভাবে স্রোত চলতে থাকে, তৃণমূল থাকলে হিন্দুত্ব কমে যাবে। বিজেপিকে ভোট দেবেন? বিজেপিকে ভোট দিলে কি হবে? আমাদের 16 আনা বাঙালিয়ানা খতম। 16 আনা বাঙালিয়ানা পুরো খতম হয়ে যাবে। হয়তো পরবর্তীতে বাংলা পড়তে পারবেন না, বাংলা বলতে পারবেন না। চ্যালেঞ্জ নিয়ে বলছি, যদি বাংলায় বিজেপি আসে আর যদি তৃণমূল থাকে, হিন্দুরা নিষ্পেষিত হবে। এটাই ভোটের রাজনীতি, বুঝলেন? ধর্মকে সুড়সুড়ি দিয়ে, হিন্দু মুসলমানের রাইট বাঁধিয়ে দিয়ে, দাঙ্গা বাঁধিয়ে দিয়ে চেয়ারটাকে শক্ত করে রাখা, ভোট ব্যাংক। তো তৃণমূল থাকলে আমাদের হিন্দুত্ব চলে যাবে, আর যদি বিজেপি আসে বাঙালিয়ানা চলে যাবে। আর বাকি থাকে সিপিএম, কংগ্রেস। সিপিএম টানা 34 বছর রাজত্ব করেছে। আপনারা কতটা সুখী ছিলেন, কতটা হ্যাপি ছিলেন? জ্যান্ত কই মাছ গলায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, ছেলের রক্ত পান্তা ভাতে মিশিয়ে মাকে খাওয়ানো হয়েছে জোর করে, চোখের সামনে খুন করে। কংগ্রেস আর নাইবা বললাম। এবার হয়তো প্রশ্ন করবেন আমাকেই, আরে মশাই আপনি তো খুব বললেন কাউকে ভোট দেবেন না, সিপিএম, বিজেপি, কংগ্রেস, তৃণমূল, ভোট কাকে দেবো? আপনাকে? না না না, আমি ভোটে কারা দাঁড়ায় জানেন? ভোটের নেতা মন্ত্রী কারা জানেন? শুনবেন? বলবো? রাক্ষসের বংশ এরা। সুর আর অসুর শুনেছেন না আপনারা? সুরাসুর। তাই যত রাজনীতিবিদ, বড় বড় নেতা মন্ত্রী, সব অসুরের দল। পূর্ব জন্মে এদের সঙ্গে অসুরের রক্তের সংস্পর্শ ছিল। আমি অত্যন্ত বিবেচনা করে, অত্যন্ত গবেষণা করে বলছি কথাগুলো। আর যারা সাধারণ মানুষ, যারা ভোট দেয়, সাধারণ মানুষ, তারা সব সুর, বুঝলেন? আমি অসুর হতে চাই না, আমি মানুষ থাকতে চাই। বাবা মহাদেবের কাছে সব সময় প্রার্থনা করি, আমাকে সত্যিকারের মানুষের মতন করো। আমি মৃত্যু অবধি যেন মানুষের মতো থাকতে পারি, আমি যেন অসুর বৃত্তি না হয়, সবসময় প্রার্থনা করি। তো যত রাজনৈতিক নেতা মন্ত্রী আছে সব অসুরের দল। দেখেন না কিভাবে তারা বদমাইশি করছে সাধারণ মানুষের সাথে। সাধারণ মানুষের পয়সা লোকের সামনে দেখাচ্ছে, এতগুলো সাংশন হলো, সব খেয়ে নিল। ভাবুন একবার কতটা নিপীড়িত সাধারণ মানুষ, অথচ ট্যাক্স সবাইকে দিতে হচ্ছে। খাও না খাও, সব বিষয়ে ট্যাক্স দিতে হবে। আপনার জিনিস আপনি বেচবেন, ট্যাক্স দেবেন। আপনি কিনবেন, ট্যাক্স দেবেন। ভুল বলছি? তো অনেকে প্রশ্ন করবেন, তাহলে সবাইকে যদি ভোট না দিই তাহলে কি? আমি বলবো ভোট বয়কট করুন সবাই। রাজতন্ত্র অনেক ভালো। অনেক দেশ আছে যেখানে রাজার তন্ত্র চলে, রাজার বিচার চলে। আপনাদের কি মনে হয় না সেটা কি খুব একটা খারাপ ছিল? এ তো ঘরে ঘরে সব রাজা। আপনার পাড়ায় দেখবেন যে কাউন্সিলর, একটা ছোট মোটো কাউন্সিলর, সেও আজকাল বিশাল ব্যাপার। তার পাশে তার ঘেঁচতে পারবেন না আপনি। আপনি কোনো বিচার নিয়ে যাবেন, আপনি কোনো সমস্যায় পড়ে বিপদে পড়ে যাবেন, আপনাকে সে চিনবে না। অথচ ভোটের আগে এখন দেখুন আপনার দরজায় এসে এরকম করছে। আপনি যদি খন্তি নেড়ে কিছু রাঁধছেন, আপনার সঙ্গে এসে খন্তিটা নিয়ে খন্তি চালাচ্ছে। কত বড় বদমাশ, ধাড়ি বদমাশ ভাবতে পারেন লুচ্চগুলোকে? এদেরকে দেশ থেকে বার করা উচিত, একটি ভোটও দেওয়া উচিত না। যারা এই ধরনের অভিনয় করছে, যে এরকম সাহায্য করছে, এসে হাত বাড়িয়ে দিচ্ছে, এ করছে, তা করছে, এদেরকে একটি ভোটও দেবেন না।
আর কাদের ভোট দেবেন না জানেন? এই যে যত সাংস্কৃতিক জগৎ থেকে সৃজনমূলক কাজ, যারা সাংস্কৃতিক জগতে আছে তারা কিন্তু অত্যন্ত কুশীলক, অত্যন্ত গুণী লোক। এদেরকে ধরে ধরে এনে ভোটে দাঁড় করানো হচ্ছে। সিনেমার নেতা থেকে, অভিনেতা থেকে শুরু করে গান বাজনা যারা করে তাদেরকে ধরে ধরে এনে এখানে ঢোকানো হচ্ছে। তারা কিন্তু কিচ্ছু জানে না রাজনীতির। এবার তাদেরকেও একটা কানে মন্ত্র দেওয়া হয়, লোভ দেওয়া হয়, তুমি আসো দাঁড়াও, তোমাকে এই করা হবে। এটা একটা বেশ মজার, এটা ভাটা পড়ে যাবে। এই যে ব্যাপারটা চলছে রাজনীতিতে, সিনেমার আর্টিস্ট, গায়ক, খেলোয়াড়দের এনে ফেলা হচ্ছে মাঠে, তারা কিছুই জানে না। ঠিক এরকমটা হয়েছিল যাত্রা শিল্পে। যাত্রা শিল্প ধ্বংস কিন্তু। আপনারা যাত্রার খবর পান? এই যাত্রা এক সময় সত্যিকারের নট এবং নটিরা অভিনয় করতেন। আমরা অনেক নাম জানি। তারপরে একটা সময় এলো কি, সিনেমা থেকে নায়ক নায়িকাদের এনে যাত্রার মঞ্চে ঢোকানো হলো, হিরো হিরোইন করা হলো। কিছুদিন চললো একদম রমরম করে, তারপরে কি হলো, একেবারে মুখ তুবড়ে পড়লো। কোথাও আর যাত্রার কোথায় আছে? যাত্রা আছে? তো এই যে রাজনীতিতে এই যে নোংরামি চলছে না, সিনেমার আর্টিস্ট, সঙ্গীত শিল্পী, খেলোয়াড়, এদেরকে আনা হচ্ছে লোভ দেখিয়ে। এদের দোষ নয়, লোভ দেখিয়ে আনা হচ্ছে। যেমনটা হয়েছে ডক্টর অভয়ার মাকে, ইনাকেও টাকার অফার দেয়া হয়েছিল মেয়ের এই ব্যাপারটা নিয়ে। তারপরে এই ভোটে দাঁড়াবার জন্য লোভ দেখানো হয়েছে। কিন্তু উনার ব্যক্তিগতভাবে হয়তো ঘেন্না শুধু তৃণমূলের ওপরেই, কিন্তু আমি বলবো মিসেস দেবনাথ, তৃণমূল যেমন অপরাধী, বিজেপিও সমান অপরাধী ডক্টর অভয়ার বিচার না দেওয়ার জন্য। কিন্তু সত্যটাই আমি উপরে আনছি, তৃণমূল যতটা অপরাধী, বিজেপিও ততটাই অপরাধী ডাক্তার অভয়ারকে বিচার না দেওয়ার জন্য। যাই হোক, আমি আরো অনেক কথা বলবো। ডক্টর ম্যাডামের মা এবং বাবার জন্য রইল আন্তরিক সমবেদনা। আপনি জয়লাভ করুন, আমি চাই আপনি জয়লাভ করুন, ব্যক্তিগতভাবে চাইছি আপনি জয়লাভ করুন। আমি চাই আপনি, যদিও এটা সম্ভব নয়, আপনার মেয়ের যন্ত্রণা ভোলা সম্ভব নয়, তবুও যদি আপনি জিতে, যদি অন্তত একটা জনমানব সমক্ষে আসার পর ওই যন্ত্রণাটা যদি ভুলে যান, আমি সেই কারণেই চাই আপনি জিতুন। আপনি জিতুন মা, আমি চাই, মন থেকে চাই। কি করতে পারবেন না পারবেন ওগুলো পরের কথা, ছেড়ে দিন। কিন্তু আপনি মানুষের সঙ্গে মিশে যেতে পারবেন, সারাদিন 24 ঘন্টাই চাইলে মিশে যেতে পারবেন, এই জন্যই আপনার জেতার দরকার। তো আজ এ পর্যন্ত। আমি আমার সকল দর্শকদের আবারও প্রণাম, ভালোবাসা জানিয়ে আজকের মতন বিদায় নেব। কিন্তু আবার আসবো এই রাজনীতি নিয়েই। আর একটা কথা বলি, আর.জি. কর হাসপাতালে কিন্তু 2 জন মারা গেলেন। অপঘাতে মৃত্যু, একজন লিফটে আর একজন টয়লেটে যেতে গিয়ে। আচ্ছা, অনেকেই অসুস্থ হয়ে আসছেন, এরা 2 জন মারা গেলেন, শিকার হলেন, শিকার হয়েছেন। যাকে এ নিয়ে এখনই আর বেশি মুখ খুলছি না, পরবর্তীতে চেষ্টা করব এগুলোকে সব রিওপেন করতে। ভালো থাকুন সবাই। এই যে সামনে ভোট পরিস্থিতি, শান্ত থাকুন। নেতা মন্ত্রীদের কথায় কান দেবেন না, কোনো নেতা মন্ত্রীর কথায় কান দেবেন না। সবাই চোর, প্রত্যেকে চোর। যে দলে হাত দেবেন সেই দলের নেতা মন্ত্রী চোর। আমি বলে যাচ্ছি, বাপকা বেটা আমি। সবাই সাবধানে চলুন, সাধারণ মানুষ আমরা, সাবধানে চলুন, নিজেদেরকে কখনো বিপদের মধ্যে ঢোকাবেন না। আজ এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। বাই।